আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত 2 দশক ধরে বাংলাদেশের সংবাদপত্র জগতে দেশে এবং দেশের বাইরে যে দুটি পত্রিকা অত্যন্ত প্রভাবশালী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বাংলা ভাষায়, সে প্রতিষ্ঠানটির নাম প্রথম আলো, আর ইংরেজি ভাষায় যেটি প্রকাশিত হয় সেটি ডেইলি স্টার। ডেইলি স্টার এবং প্রথম আলোর মালিক বাংলাদেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপ, মিস্টার লতিফুর রহমান। এই পত্রিকাটি বা এই পত্রিকা দুটো এবং একই সঙ্গে এই দুটো পত্রিকার দুজন সম্পাদক, জনাব মাহফুজ আনাম ডেইলি স্টার এবং জনাব মতিউর রহমান উনি প্রথম আলোর। তারা যুগপৎভাবে যে প্রভাব অর্জন করেছেন, প্রতিপত্তি অর্জন করেছেন, ঠিক এইরকম প্রভাব প্রতিপত্তি আমাদের দেশে ব্রিটিশ জামানাতে ভারতের বাংলাভাষী মানুষের মধ্যে, অর্থাৎ এই বাংলা এবং অপর বাংলায় আজাদের সম্পাদক মাওলানা আকরাম খান উনি ছিলেন, আর ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন। কিন্তু আকরাম খান এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়ার যে মানবিক মূল্যবোধ ছিল, সমাজের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন ছিল এবং রাজনীতির সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল, তার প্রেক্ষিতে তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে তার যুগে সবাই অবলীলায় বটবৃক্ষ মনে করতেন সব ক্ষেত্রে। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যত রাজনীতিবিদ ছিলেন, তিনি সকলের মুরব্বী এবং বটবৃক্ষ ছিলেন। আর মাওলানা আকরাম খান তিনি রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, ধর্মীয় নেতা, গাউস, কুতুব, অলি আল্লাহ যারা বলেন না কেন, প্রায় সকলের ইমাম ছিলেন, মাওলানা ছিলেন, সর্বজন শ্রদ্ধ। কিন্তু এই দুজন মানুষ বর্তমান যুগে যারা আছেন তারা ঠিক তাদের মতো নন। তারা অনেকটা কি বলবো, ছদ্মবেশী প্রভাবশালী আন্ডারওয়ার্ল্ডের ডন বা গডফাদারদের মতো। যাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই তাদেরকে ভয় পান, তারা সকলের সঙ্গে মেশেন না এবং সকলে ইচ্ছে করলেও তাদের সাথে মিশতে পারেন না। তারা অত কথা বলেন না। অতীতের যে সকল প্রথিতযশা সাংবাদিক ছিলেন তাদের মতো তারা অত কথা বলেন না, কিন্তু তারা যে একটা গ্রুপ মেনটেন করেন, চিন্তা চেতনা, কর্ম, প্রচার প্রপাগান্ডা থেকে শুরু করে শিল্প সাহিত্য, ব্যবসা বাণিজ্য, সেখানে যে গ্রুপটি তৈরি করেন এটিকে অনেকে বাঙ্গু বলে তাদেরকে ঠাট্টা মস্করা করেন, এলিট বাঙ্গু, অভিজাত বাঙ্গু। আর তারা যে কাজগুলো করেছে সেই কাজের ফলে আমাদের গত 20 বছর ধরে সমাজের যে একটা বিবর্তন ঘটেছে, সেই বিবর্তনের চরম সংঘর্ষে আজ প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, লুটপাট এবং তছনছের ঘটনা ঘটল। কেন ঘটল সেই কাহিনী বলবো। কারা করালো, কি কারণে করলো, এটা মোরালেস আপনারা আমরা সবাই জানি। ওটা নিয়ে আলোচনা করার জন্য আসলে খুব বেশি পাণ্ডিত্যের দরকার হবে না, আপনারা সবাই জানেন। কিন্তু এই যে দৃশ্য, মানে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ঘটনা ঘটলো, এটি নিয়ে সাধারণ আমজনতার কোনো মাথা ব্যথা নেই, কারোর মধ্যে কোনো অনুশোচনা নেই। কিছু মানুষ যারা চিন্তা করলেন কিছু বলা দরকার, তাই তারা অনুশোচনা করছে, কিন্তু অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে মনে মনে খুশি হয়েছে। রাজনৈতিক দলগুলো কেউ সহমর্মিতা জানায়নি। কোনো রাজনৈতিক দল এই ঘটনার জন্য অন্তঃস্থল থেকে নিন্দাবাদ জানায়নি। বললাম না যে নিন্দাবাদ জানানোর দরকার, তাই নামকা অবস্থায় নিন্দাবাদ জানিয়েছে। কিন্তু পাকিস্তান জামানাতে যখন ইত্তেফাকে এরকম আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটা পাকিস্তান সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল এবং সারা বাংলাদেশে রীতিমতো
আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল। কিন্তু এই বাংলায় এই সময়টিতে 18 কোটি মানুষের দেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে প্রভাবশালী দুটো পত্রিকাতে এরকম ঘটনা ঘটলো, কিন্তু সেই তুলনায় এখানে যে প্রতিক্রিয়া নেই বললেই চলে। অন্যদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করেছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছেন, তারা নিজেরাও এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ কেন তাদের ওখানে আগুন দেওয়া হলো, কারা দিল, কি কারণে দিল, এটা নিয়ে তারা আর দ্বিতীয়বার ইন ডিটেইলস তাদের যে ঘৃণা, তাদের যে ক্রোধ, তাদের যে ক্ষোভ, তারা সেটা প্রকাশ করতে পারলো না। রাষ্ট্র এত দুর্বল অবস্থায় পৌঁছে গিয়েছে যে রোম যখন পুড়ছিল তখন নীরবাসী বাজাচ্ছিল, তার চাইতেও জঘন্যভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থা, ডেইলি স্টার এবং প্রথম আলোর যে অফিস তছনছ হয়েছে। এটা বাদ দেন সবকিছু, এটা একটা প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি, এটা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য। আজ এখানে রাষ্ট্র যে সক্ষমতা দেখাতে পারলো না, কাজেই এটা চলতে থাকলে আগামীতে রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ, আরো সেন্সিটিভ এবং যাকে বলা হয় আরো স্পর্শকাতর যে জায়গাগুলো, সেখানে যদি সন্ত্রাসীর আক্রমণ চালায়, রাষ্ট্রের অবস্থা একই হবে। এই যে একটা যাকে বলা হয় আমরা ভীষণ রকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গেলাম, এটার শুরুটা কিন্তু হয়েছিল প্রথম আলোর মাধ্যমে, ডেইলি স্টারের মাধ্যমে। তারা সবার আগে কি করলো, এই সমাজ যারা নেতৃত্ব দেয়, রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদদেরকে হেয় করা, ছোট করা, তাদেরকে চরিত্রহীন বানানো, কালপিট বানানো থেকে শুরু করে, মানে এই সমাজে রাজনীতির সে খারাপ কোনো জিনিস নেই, এই কাজটি তারা শুরু করেছিল সেই প্রথম আলো যখন ভোরের কাগজ ছিল, অর্থাৎ এই যে মতিউর রহমান সাহেবরা যখন ভোরের কাগজে ছিলেন তখন থেকে তারা শুরু হলো, এবং সেখান থেকে বের হয়ে তারা যখন এই প্রথম আলো করলেন, অর্থাৎ ভোরের কাগজ থেকে বের হয়ে প্রথম আলো করলেন, তখন থেকে তারা এটা এত জোরে সোরে শুরু করলো যে যখনই কোনো রাজনীতিবিদকে তারা টার্গেট করেছে, তখনই তার ক্যারিয়ার, জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। অর্থাৎ তারা ব্যক্তিগতভাবে যেমন ধরুন স্বামী উসমান তৈরি করেছে, লক্ষ্মীপুরের তাহের তৈরি করেছে, যাকে যাকে তারপরে ফেনীর জয়নাল হাজারীকে টার্গেট করেছে, এরকম যত রাজনীতিবিদ আছেন। আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল, জাতীয় পার্টি তাদেরকে টিটকারি করেছে, তাচ্ছিল্য করেছে। এরপর পুরো রাজনীতির যে বিধিবিধান ব্যবস্থা, এটাকে যাকে বলা হয় রিনোভেশন করার পরিবর্তে এটাকে ধ্বংস করে এখানে একটি এলিট তন্ত্র, এটি লর্ড সভা বা একটি আপার হাউস গড়ে তোলার জন্য তারা যে চেষ্টা করেছে, সেই তাদের চেষ্টা সরকারই কিন্তু আজকে দেশ চালাচ্ছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা প্রথম আলোর সৃষ্টি, আসিফ নজরুল, তারপরে এই যে আপনার ধরেন রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, এরপর যে ফজলুল করিম খান, তারপরে ফরিদা আক্তার, এরপর যেটা আরেকজন আছে আদিলুর রহমান শুভ্র, মানে যারা আছেন, তারপর এই যে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে অর্থ উপদেষ্টা সালেহ সাহেব, এরা সবাই প্রথম আলোর বাই প্রোডাক্ট। গত 20 বছর ধরে এদের সবাইকে প্রথম আলো লালন করেছে, পালন করেছে, পরিচর্যা করেছে, এবং তাদের মাধ্যমে সারা বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে এই লোকগুলো, অর্থাৎ এই যে টিআইবি, ইফতেখার সাহেব এখন আছেন, আগে অধ্যাপক ছিলেন এক ভদ্রলোক, মারা গেছেন তিনি। তো সেই যে ভদ্রলোক তিনি, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, মানে সিপিডি দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক রেহমান সোবাহান, এরপরে ডক্টর কামাল হোসেন সাহেবের যে মেয়ে সারা হোসেন, মানে এই যে টোটাল গ্রুপ, এরাই হল এলিট বাঙ্গু। এখন আপনি পিনাকিকে যত কথাই বলেন না কেন, পিনাকি কিন্তু এই যে এলিট বাঙ্গু যে সোসাইটিটাকে সে যে নিয়ে কথা বলছে, তাদের কর্মকাণ্ড গত 14 মাসে আমরা দেখতে পাচ্ছি।
অন্যদিকে মানে এই বিপদের সময় মানুষের মধ্যে যে রাজনীতির যাকে বলা হয় নেতৃত্বের গুণাবলী থাকে, সেই গুণাবলীর কারণে বিপদের সময় সবসময় রাজনৈতিক লোকজনই দাঁড়ায়, রুখে দাঁড়ায়। যারা সমাজের অভিজাত বর্গ, জ্ঞানী গুণী পণ্ডিত, আমলা কামলা, এরে মানে এরা সবসময় কি আপনার সুখের দিনের বন্ধু। দেশ যখন শান্তিপূর্ণ থাকে তখন তাদের সাহায্য লাগে, এবং দেশ গঠন করা, শাসনকর্ম পরিচালনা করা, ডেভেলপমেন্ট করা, এই কাজগুলো আসলে অভিজাত বর্গ দিয়ে সমাজ ঠিক রাখতে হয়, ভালো ব্যবসায়ীদেরকে দিয়ে ব্যবসা কর্মসংস্থান তৈরি করতে হয়, সমাজ আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে আরো অনেক কিছু মানে করতে হয় এই যে আমলাতন্ত্র দিয়ে। সেই আমলাতন্ত্র দিয়ে আর যা হোক না কেন পৃথিবীর কোনো সময় কোনো কালে কোনো ক্রাইসিস বা জরুরি অবস্থা বা সংকট মোকাবেলা করা যায়নি। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার যেটি প্রচার করে আসছে যে এই রাজনীতিবিদদের চাইতে এই লোকগুলো ভালো আর রাজনীতিবিদরা খারাপ, এবং তাদের কারণে এই 1991 থেকে আজ অবধি এই গ্রুপটির কারণে ধীরে ধীরে যে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে সবগুলো ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। ধীরে ধীরে এদের কারণে আমাদের যে আবহমান বাংলার যে সাহিত্য এবং সংস্কৃতি, প্রচলিত বাংলা, প্রমিত বাংলা, এই পুরো জিনিসগুলো ধ্বংস হয়ে গেছে। এরাই মুস্তফা সরোয়ার ফারুকী, এরাই সেই তিশা, এরাই এই যে দেখবেন যে এদের কতগুলো সাংস্কৃতিক কর্মী রয়েছে, প্রথম আলোর পৃষ্ঠে যারা নায়িকা হয়, তারাই কিন্তু এই জিনিসগুলো তৈরি করেছে, যারা এই দেশ চালাচ্ছে। তো যখন সেই দেশ চালাচ্ছে তখনই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই ধ্বংসযজ্ঞ। তোমারে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে, এই কথা যেমন সত্য, তেমনি মানে আপনি যে জিনিসটা থেকে আপনার উত্থান হবে, যেই মতাদর্শ আপনি প্রচার করবেন, এবং যাকে বলা হয় যে দানব আপনি তৈরি করবেন, ফ্রাঙ্কেনস্টাইনের দানব, তার দ্বারাই আপনার ক্ষতিগ্রস্ত একেবারে নির্ধারিত হয়ে আছে। প্রথম আলো ঠিক সেম কাজটি করেছে।